স্বাগত দীপ্ত সংবাদে। অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ইমেল বার্তায় তিনি নিজের পদত্যাগপত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছেন। এখন সচিবালয়ে চলছে আলোচিত বোর্ড সভা। 2012 সালের পর থেকে টানা সভাপতিত্ব করে চলেছেন পাপন। শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি যে দুটি নাম উচ্চারিত হচ্ছে তার একটি হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও আইসিসির আইন মেনে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। তারই অংশ হিসেবে আসে পাপনের পদত্যাগের ঘোষণা। এরপরই বোর্ড সভায় ফারুক আহমেদকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তৌসিয়া ইসলাম। তৌসিয়া, বোর্ড সভায় দুটি বড় সিদ্ধান্ত এসেছে, পাপনের পদত্যাগ ও ফারুক আহমেদকে বিসিবির সভাপতি নির্বাচন। বিষয়টি নিয়ে আমাদের বিস্তারিত জানান। হ্যাঁ লুৎফা, আপনি নিজেই যে বিষয়গুলো বলছিলেন সেটি আসলে ঘটেছে। আর আলোচিত বোর্ড সভাটি আসলে এই মুহূর্তে চলছে না, এই গত মিনিট 5 আগে বোর্ড সভাটি শেষ হয়েছে। সেখানে আমরা এই মাত্র দেখলাম বোর্ড পরিচালকরা সবাই বের হয়ে চলে গেলেন। তো আমরা তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে ইমেইলের মাধ্যমে আপনি যেটা বলছিলেন নাজমুল হাসান পাপন পদত্যাগপত্র পাঠিয়েছেন, তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার যে ব্যাপারটা থাকে সেটা গৃহীত হয়েছে। সেই সাথে আরও দুদিন আগেই বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত যে দুজন কাউন্সিলর ক্রীড়া পরিষদের পক্ষ থেকে কাউন্সিলর হিসাবে বিসিবি পরিচালক পদে সরাসরি বিসিবি পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত হন, সেই দুজনকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে অনুরোধ করার প্রেক্ষিতে তাদের মধ্যে থেকে একজন জালাল ইউনুস সরাসরি পদত্যাগ করেন এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি জানিয়ে দেন যে তিনি যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর, তাই তার কাউন্সিলরশিপ যেন প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি তার আর বিসিবি পরিচালকের পদটা থাকবে না। সেই ঘটনাটাই ঘটেছে। এই কারণে আমরা সকালে দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এতদিন ধরে যে বোর্ড চলে আসছিল সেই বোর্ডের 8 জন সদস্য, 8 জন পরিচালক যোগ দিয়েছিলেন। সেই তারা হচ্ছেন ইফতেখারুল ইসলাম মিঠু, সাইফুল বারী স্বপন, সালাউদ্দিন চৌধুরী, কাজী এনাম আহমেদ, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম, ফাহিম সিনহা, ওনারা আগে থেকে যোগ দিয়েছিলেন। সেই সাথে এনএসসির পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে নতুন করে কাউন্সিলর হিসেবে দুজনকে মনোনয়ন করে দিয়ে পাঠানো হয়। তাদের একজন হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ। এই দুজন আজকে বোর্ড সভার শুরু থেকেই যোগদান করেন এনএসসির কাউন্সিলর হিসেবে এবং বোর্ড সভায় নাজমুল হাসান পাপনের পদত্যাগপত্র গৃহীত হওয়ার সাথে সাথে পরবর্তী বিসিবি সভাপতি কে হবেন সেই বিষয়টি সামনে আসে, সেই বিষয়টি আলোচনার সামনে আসে এবং সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদকে সবাই মিলে বাকি যারা উপস্থিত ছিলেন সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদকে সভাপতি হিসেবে মনোনয়ন দেন। এরপরে আমাদেরকে বের হয়ে এসে জানানো হয় যে নতুন সভাপতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের অধিনায়ক ছিলেন এবং এরপরে তিনি দীর্ঘদিন কিন্তু নির্বাচক প্যানেলে কাজ করেছেন এবং তার নামটা গত কদিন ধরে বেশ ভালোভাবে আলোচনায় ছিলেন। তিনি ধারণা করাই হচ্ছিল যে ফারুক আহমেদই হতে যাচ্ছেন পরবর্তী সভাপতি। এর পেছনে হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে সেটি হচ্ছে নাজমুল হাসান পাপনের গত 12 বছরের যে রাজত্ব বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তিনি নিজের মতো রাজত্ব করেছেন, তিনি তার একক সিদ্ধান্তে অনেক কিছু করেছেন, এমনকি স্কোয়াড নির্বাচন এমনকি একাদশ নির্বাচনে পর্যন্ত তিনি সবসময় হস্তক্ষেপ করতেন বলে এই অভিযোগগুলো আছে। সেই নাজমুল হাসান পাপনের সামনে আসলে কেউই সেভাবে প্রতিবাদ করতে পারতেন না, প্রতিবাদ করার সাহস হয়তো দেখাতেন না, কিন্তু একমাত্র ফারুক আহমেদ ছিলেন। তিনি একাধিকবার নাজমুল হাসান পাপনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন, প্রতিবাদ করেছেন এবং এক সময় যখন তিনি একমত হতে পারেননি তিনি কিন্তু প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগও করেছিলেন। সেই কারণেই বারবার আলোচনা এসেছে যে নাজমুল হাসান পাপনের যে স্বেচ্ছাচারিতাগুলো ছিল সেটাকে ওই সরকারের আমলে নাজমুল হাসান পাপনের থাকা অবস্থায় প্রতিবাদ করার মতন মানসিক শক্তিশালী এবং সাহসী ব্যক্তিত্ব ফারুক আহমেদ। সে কারণেই সবাই ফারুক আহমেদকে খুব প্রথম পছন্দ হিসেবে রেখেছিলেন এবং
সেটাই দেখা গেল। সর্বসম্মতিক্রমে ফারুক আহমেদে কিন্তু নির্বাচিত হলেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফারুক আহমেদ নিজে এসে বলে গিয়েছেন যেহেতু সচিবালয় বিশেষ পরিস্থিতির কারণে সচিবালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে, দুপুর 3টার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে সব প্রশ্নের উত্তর দিবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। লুৎফা। তওসিয়া, আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী তওসিয়া ইসলাম। রাজধানীর ধানমন্ডির 5 নম্বরে অবস্থিত একটি বহুতল ভবনের 8 তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আগুন কী কারণে লেগেছে এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কী তথ্য রয়েছে আপনার কাছে? নওশীন, যেমনটি বলছিলেন 5 নম্বর রোডের 18 নম্বর ভবনের ঠিক 8 তলায় আসলে আগুনের সূত্রপাত ঘটেছিল এবং ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণে নেয়। এই নিয়ন্ত্রণ নেওয়ার পরে তারা 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে এবং এখন পর্যন্ত আসলে কি কারণে অগ্নিপাত ঘটেছে এবং এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন আসলে বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম পরিচালনা শেষ করার পরে হয়তো বা আমরা জানতে পারবো। আমি এখন আসলে ঠিক দেখাতে পারছি না এই বিল্ডিংয়ের আসলে কি অবস্থা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে আসলে দেখানো সম্ভব হচ্ছে না। তবে নওশীন, এই অগ্নিপাত এর সূত্র প্রায় ঘটে 11টা 8 থেকে 10-এর দিকে। এই সময়টাতে আসলে ঘটনার সূত্রপাত হয় এবং তারপরে ফায়ার সার্ভিস এখানে উপস্থিত হয়েছে এবং উপস্থিত হয়েই এই ভবনের আসলে যে আগুনের সূত্রপাত ঘটেছিল যে জায়গাটাতে সেই 8 তলায় আসলে নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখন পর্যন্ত এইটুকুই আমার কাছে তথ্য আছে যে 3 জন আহত অবস্থায় উদ্ধার হয়ে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো নিহত ঘটনা আমরা শুনতে পাইনি। লুৎফা। মেহেদি, আপনাকে ধন্যবাদ। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, র্যাবের সাবেক মুখপাত্র ও নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে আটক করা হয়েছে। গতরাতে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাজুল ইসলামকে রাজধানীর গুলশান, সোহাইলকে বনানী ও আহমেদ হোসেনকে বনশ্রী এলাকা থেকে আটক করা হয়। তাদের বর্তমানে ডিবি হেফাজতে রাখা হয়েছে। র্যাবের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলের বিরুদ্ধে গুম ও হত্যা সহ নানা অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় মামলা হয়েছে। গত 19 জুলাই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন তিনি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডিএমপির রমনা জোনের সাবেক উপকমিশনার আশরাফ ইমান, ডিএমপির নিউ মার্কেট জোন এডিসি হাফিজ আল আসাদ ও রেফাতুল ইসলাম রিফাত এবং নিউ মার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম সহ অনেককে আসামি করা হয়েছে। প্রিয়র মা শামসিয়ারা জামান বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলাটি করেন। তবে পুলিশ সদস্যদের নাম থাকায় মামলাটি নথিভুক্ত হচ্ছিল না বলে অভিযোগ করে প্রিয়র পরিবার। মঙ্গলবার সকাল 11টা থেকে অপেক্ষার পর অবশেষে রাত 12:30টার দিকে মামলা নেয় নিউ মার্কেট থানা। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির প্রয়োজন রয়েছে। আরও বলেন, বাংলাদেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ওপর ভরসা করছেন জাতিসংঘের মহাসচিব। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘু চাপের প্রভাবে দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পটুয়াখালীতে মঙ্গলবার সকাল 9টা থেকে 24 ঘন্টায় 83 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকার আমন ক্ষেত। বৈরী আবহাওয়ার কারণে পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাছি ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে উপজেলা দুটির বিভিন্ন সড়ক। এতে বন্ধ রয়েছে না যান চলাচল। পানিবন্দী হয়ে পড়া লক্ষাধিক মানুষ রয়েছেন চরম দুর্ভোগে। 7:30 বাজে উঠে আমি পাতিল ধুইয়ের এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান। পানি মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই। প্রতি বছর এই পানিগুলো ওঠে, কিন্তু এবছর সর্বোচ্চ উঠছে। বাঁধ ভেঙে গেছিল, ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে। ওইদিকে ফুলগাজী বসার মধ্যে ওইদিকে তো হয়েছে, এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে, প্রায় বৃষ্টির উপরে আছে, প্রায় 20 লক্ষ টাকার উপরে মাছ চলে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ডেমোক্র্যাট দলীয় জাতীয় কনভেনশনে দেয়া ভাষণে তিনি বলেন, কমলা হ্যারিসের সঙ্গে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাশাপাশি রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেন ওবামা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।